হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতশ্রী। লেক টিউফেলস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আরও একটি সুন্দর বইয়ের রিভিউ নিয়ে আমি চলে এসেছি এবং বেশ অনেক দিন ধরে উপন্যাস পড়তে পড়তে একটু বোরিং লাগছিল এবং সেই বোরডমকে কাটানোর জন্য আমি আজকে ছোট গল্পের একটি বই রিভিউ নিয়ে এসেছি এবং মাঝখানে ছোট গল্পটাই পড়ছিলাম, মানে পুরো বইটাই আমি কমপ্লিট করি এবং এই বইটা আমি মোটামুটি এক সপ্তাহে কমপ্লিট করতে পেরেছি, যেখানে 13খানা ছোট গল্প রয়েছে। আর আজকে যে বইয়ের রিভিউ আমি করব সেই লেখকের লেখা গল্প বা কিছু উপন্যাস যাই বলুন না কেন, সেটাই আমার প্রথমবার পড়া। তো বলা যেতেই পারে যে সেই লেখকের লেখা ছোট গল্প দিয়ে আমার ওনার সাথে পরিচয় পর্ব শুরু এবং ভীষণ ভালো লেগেছে বইটা পড়ে। তো বেশি দেরি না করে সরাসরি বইটির রিভিউ সম্পর্কে বিস্তারিত বলবো। তো আজকে যে বইটা রিভিউ করতে চলেছি সেই বইটি হচ্ছে প্রচেত গুপ্তের চাঁদ পড়ে আছে। বইটি প্রচ্ছদটা প্রচণ্ড সুন্দর, যদি ভালো করে দেখেন আপনার অশান্ত মন শান্ত হতে বাধ্য। এবং এই বইটির পেছনেও একটি সুন্দর লেখা রয়েছে বইটি সম্পর্কে, আর সাথে সুন্দর একটি প্রচ্ছদ। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা এবং বইটি পত্রভারতী থেকে প্রকাশিত। পত্রভারতীর প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ আমাকে ভীষণভাবে টানে, কারণ এত যত্ন নিয়ে ওনারা প্রচ্ছদের প্রতি নজর রাখেন। আমার মনে হয় একটা পাঠকের প্রথম আকর্ষণ কিন্তু একটা বইয়ের প্রচ্ছদ এবং বইটার নামের দিকেই যায়। সুতরাং একটা বইয়ের নামের সাথে সামঞ্জস্য রেখে প্রচ্ছদ রাখাটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেখানে পত্রভারতী সবসময় আমার কাছে নাম্বার 1-এই রয়েছে। যাই হোক, এবার এই বইটার রিভিউ সম্পর্কে বলি। এই বইটা পড়তে গিয়ে আমার বেশ অন্যরকম মিশ্র অনুভূতি হয়। অর্থাৎ এই বইতে যে 13খানা গল্প রয়েছে সেই 13টা গল্পের মধ্যে আপনি রাগ পাবেন, অভিমান পাবেন, দুঃখ পাবেন এবং খুন পাবেন, সমস্ত কিছু পাবেন। ঠিক যেরকম একটা দিন, উজ্জ্বল দিন যেরকম আমাদের কাছে অনেক খুশি নিয়ে আসে এবং একটি অন্ধকারাচ্ছন্ন বা একটা পূর্ণিমার চাঁদের রাত যেরকম আমাদের কাছে কখনো দুঃখ, কখনো ভালো লাগা এবং অনেক রকম অনুভূতি যেরকম জন্ম দেয়, ঠিক সেরকমভাবেই এই 13খানা গল্পের মধ্যে আপনারা কিন্তু সমস্ত অনুভূতি স্বাদ পাবেন। প্রথম গল্প পাতিলেবু। এই গল্পটি পড়ার পরে আমার একটুখানি মাথা কাজ করছিল না। আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না যে কি পড়ছি এবং পড়ার পরে বুঝলাম যে আচ্ছা এরকম একটা কিছু হয়েছে। তো পাতিলেবু হচ্ছে একটি অফিস যেখানে ইন্টেরিয়ার ডেকোরেশন ভেতরে পুরোটাই পাতিলেবুর থিমে সাজানো। সেখানে মানুষেরা আসেন এবং যেহেতু পাতিলেবুর থিমে সাজানো সেই হেতু মানুষ নাকি পাতিলেবুর গন্ধ পায়। এটা একটা ইন্টারেস্টিং বিষয় এবং সেই এই জিনিসটার জন্যই পাতিলেবু থিমে অফিসটা তৈরি করা। আর এখানে মানুষজন আসে, তাদের মতামত রাখেন, তারা সেগুলো নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করেন এবং অনেক কিছু হয়। তো পাতিলেবু গল্পটা আমার একটু হালকা মুডের গল্প লেগেছে এবং খুব একটা বেশি বলবো না এই সম্পর্কে। বাট যত আমি পরের গল্পর দিকে এগিয়েছি তত আমার মন ভালো হয়ে গিয়েছে, কারণ এই বইতে যেরকম বইটার নামই চাঁদ পড়ে আছে, ঠিক সেরকমভাবে চাঁদ পড়ে আছে বলে একটি গল্প রয়েছে। সেই গল্পটা আমার প্রচণ্ড ইন্টারেস্টিং এবং সব থেকে ভালো এবং বেস্ট গল্প লেগেছে। এখানে দেখানো হয়েছে একটি ছেলে যে প্রচণ্ড অলস এবং সে 9 to 5 জব করতে চায় না, সে কোনো বাঁধনে আটকে থাকতে চায় না, সে চায় তার মতো করে জীবন কাটাতে। তার বন্ধু তমাল তাকে নিত্য নৈমিত্তিক জবের অফার দেয়, ইন্টারভিউর জন্য যেতে বলে এবং সে কোনো রকমভাবেই ইন্টারেস্টেড ফিল করে না এবং সে যায় না। তার বন্ধু তাকে অনেক রকমভাবে অপমানও করে, যাতে তুই এটা চাকরি কর, কতদিন আর আমার ঘাড়ে বসে খাবি, এবং অন্যের গলগ্রহ হয়ে থাকার পরেও কিন্তু সেই বন্ধুর টনক নড়ে না। বাট একদিন সে ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড হয় এবং তার বন্ধু তাকে বলে দেয় যে সেখানে শুধুমাত্র গিয়ে বসতে হবে, কোনো কাজ নেই, কোনো প্রশ্ন করবে না, কিচ্ছু না, জাস্ট গিয়ে বসতে হবে, তাহলেই তার চাকরি হয়ে যাবে। এবং সে তার বন্ধুর কথা মতো স্যুট টাই পরে যায় এবং ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তার মনের মধ্যে একটি কবিতার আসে এবং সে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। সে কবিতার লাইনগুলো সে মনে করতে পারে না এবং এমন সময় তার মনে হয় সে তার প্রাক্তনকে ফোন করলে সে জানতে পারবে এবং সে প্রাক্তন বলে যে তুমি কবিতাটাকে মনে করতে থাকো এবং কবিতার পরের দুটো লাইনে মনে পড়তে থাকো, তাহলে কিন্তু তোমার জট খুলবে। এবং সে তার প্রাক্তনের কথা মতো সেই কবিতাটা মনে করতে করতে আপন মনেই ভুল বাসে উঠে যায় এবং অনেকটা ইচ্ছাকৃতভাবেই
এবং সে চলে যায় অন্য আরেকটি মহিলার হলিডে হোমে। সেই মহিলার সাথে তার কিন্তু বিয়ে বাড়িতে আলাপ, এবং সেই মহিলা কিন্তু তার কোনো রিলেটিভও নয়, একদম অচেনা একটি মহিলা। সে মহিলার ফোন নাম্বার জোগাড় করে সে মহিলার কাছ থেকে সব ঠিকানাপত্র নিয়ে সে চলে যায় তার হলিডে হোমে, এবং সেখানে গিয়ে সে একটি উঠোন পায়, একটি কুয়ো পায়, এবং ঠিক এরকমটাই সে চেয়েছিল। এবং সে কুয়োর পাশে শুয়ে পূর্ণিমার আকাশের চাঁদ সে পর্যবেক্ষণ করতে থাকে, এবং তার সেই পর্যবেক্ষণে যে শান্তি ছিল, যে প্রশান্তি ছিল, সেইটা কিন্তু কোনো রকম ভাবেই কোনো 9 to 5 জব কিংবা প্রচুর টাকা পয়সা অর্থ কিচ্ছু দিতে পারে না। সেটা একেবারেই একটা ভেতরকার প্রশান্তি। এবং এই বইটার মানে এই গল্পটার যে অর্থ, অর্থাৎ অন্তর্নিহিত অর্থ আমার জানার পরে এত ভালো লেগেছিল যে সত্যি তো আমরা অর্থের পেছনে ছুটতে ছুটতে একটা সময় নিজেকে ভালোবাসতে বা নিজের ইচ্ছে অনিচ্ছেগুলোকে ভুলেই যাই। সেখানে লেখক ভীষণ সুন্দরভাবে একটি গল্পের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। এরকমভাবেই আরেকটি গল্প রয়েছে, একটি খুনের ঘটনা। সেখানে দেখানো হয়েছে যে দুই বন্ধু, একজন বিবাহিত একজন অবিবাহিত, এবং সেই বিবাহিত বন্ধুর স্ত্রীকে অবিবাহিত বন্ধুর পছন্দ, এবং সে মানে দুই বন্ধু একে অপরকে মারবে, কিন্তু একজনই প্ল্যান করেছিল পুরো খুনটার, কিন্তু একদম গল্পের শেষে খুন হয় আর একজন, এবং সেটা কিভাবে সেটাই হচ্ছে জানার। এবং আমার পড়ে বেশ অদ্ভুত লেগেছে এবং বেশ ভালো লেগেছে টুইস্টটা দেখে। আরেকটি গল্প আমার বেশ ভালো লেগেছে, সেটি হচ্ছে ড্রয়িং রুম। এখানেও লেখক যে বার্তা দিতে চেয়েছেন সেটাও ভীষণ আকর্ষণীয়, এবং এখনকার দিনে বা এখনকার সমাজে প্রচণ্ড দরকারি একটি বার্তা। সেখানে দেখানো হয়েছে যে একটি মেয়ে কাজল মিত্র, যে কিনা তার শ্বশুর শাশুড়ি স্বামী এবং ননদের সাথে থাকে। ননদের সাথে বৌদির সম্পর্ক ভীষণ ভালো, কিন্তু শাশুড়ির সাথে সম্পর্কটা একটুখানি আদায় কাঁচকলায়। শাশুড়ি চায় না তার চাকুরিজীবী বউ চাকরি করার জন্য সারাক্ষণ বাইরে থাকুক, তার বউ ঘরে থাকবে, স্বামীর সেবা করবে, শাশুড়ি শ্বশুরের যত্ন করবে, কিন্তু তার বউ চাকরি করে। এবং সেই বউয়ের ইচ্ছে একটি ড্রয়িং রুম বানানোর, সেটি হচ্ছে একতলায়, এবং তারা দুজনেই মিলে দোতলায় থাকেন, অর্থাৎ শ্বশুর শাশুড়ি দোতলায় থাকেন। সেটা নিয়ে অনেক অশান্তি ঝামেলা যেরকম হয়ে থাকে। ননদ যে বৌদিকে এত ভালোবাসে, সেই ননদও একসময় বৌদিকে বলে যে কি দরকার এত ঝামেলার। এবং এই সমস্ত ঝগড়া অশান্তি ঝামেলার মধ্যেই একটি খবর পাওয়া যায় যে একটি মেট্রো স্টেশনে কাজল মিত্র নামক এক যুবতীর সুইসাইড, এবং সেটা দেখার পরে সবাই ভয় পেয়ে যায় যে এই কাজল সেই কাজল কিনা। এবং বিভিন্ন ক্লু পাওয়া গেছে তার ব্যাগ থেকে, এবং সব কিছুই মিলে যাচ্ছে তার বাড়ির বউয়ের প্রতি। এইরকমভাবে গল্প যখন এগোতে থাকে, কিন্তু পরবর্তীকালে যখন জানা যায় যে এই কাজল সেই কাজল নয়, আমি স্পয়লারই দিলাম কারণ আমি না হলে বোঝাতে পারবো না। এবং সেই যে একটা আত্মোপলব্ধি প্রত্যেকটা মানুষের, যে একটা মেয়ে যখন বিয়ের পরে অন্য বাড়িতে যায় এবং সেখানে শ্বশুর শাশুড়ি স্বামী সেখানকার লোকজনই তার কাছে সমস্ত সবার আগে প্রাধান্য পায়, সেই মেয়েটারও তো নিজের কিছু ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে, এবং সেই মেয়েটার ইচ্ছে অনিচ্ছের কথা সে জানাতেও পারে না, এবং বাকি তারা বুঝতেও চায় না বা বুঝতেও পারে না। এরকম একটা অবস্থা তাদের যখন আত্মোপলব্ধি ঘটে, এবং ফাইনালি সে তার ড্রয়িং রুম বানাতে পারে, এবং ভীষণ ভীষণ ভালো একটি বার্তা। কারণ সত্যিই তো যে একটা মেয়ে এত লেখাপড়া করার পরে, এত কিছুর পরে একজনের বাড়িতে যাচ্ছে তার বিয়ের পরে, এবং সেখানে গিয়ে তাদের মতো হয়ে তাকে চলতে হচ্ছে। ভীষণ ভালো একটি বার্তা দিয়েছে লেখক, এবং প্রত্যেকটা গল্পেও এরকম ছোট্ট ছোট্ট বার্তা রয়েছে যেগুলো পড়ার পরে আপনার ভেতর থেকে অটোমেটিক্যালি একটা ভালো লাগার জন্ম হবে। আমার তো হয়েইছে, বাকিটা আপনাদের ওপর। এবং বইটা অবশ্যই আমি রেকমেন্ড করব পড়ার জন্য, কারণ এই বইটা পড়লে আপনার মন ভালো হবে, এবং যেহেতু ছোট গল্প সুতরাং একটা বেনিফিট তো রয়েছে যে তাড়াতাড়ি শেষ হবে। আমার 1 সপ্তাহে শেষ হয়ে গিয়েছে বইটা, এবং এই বইটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রিভিউ করতে বসেছি, এবং সঙ্গে সঙ্গেই আপনারা জানতে পারছেন বইটা সম্পর্কে। মানে এটা ফার্স্ট টাইম যে একটা বই পড়ার পরেই রিভিউ করছি এবং সেটা সঙ্গে সঙ্গে আপলোড করছি। যাই হোক, এই ছিল আমার আজকের রিভিউ। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না, আর সাথে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত ভালো ভালো বই পড়তে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।